হচ্ছে বিসর্জন ঘাট। এখানে জগদ্ধাত্রী ঠাকুর, দুর্গা ঠাকুর সব এখান থেকে বিসর্জন করা হয়। এটা জলঙ্গি নদীর ঘাট। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই যে নৌকা যাচ্ছে, এই হচ্ছে জলঙ্গি নদীর ঘাট। আগে এতটা ছিল, অনেকটা পিছিয়ে গেছে। এই যে বাচ্চাদের পার্ক করেছে এখানে, এখন আবার পার্ক করেছে, যাব একটু পরে। ওখানে স্তূপাকার হয়ে আছে সব ঠাকুরের কাঠামোর সবগুলো। এদিকে গ্রামটা হচ্ছে মায়াকোল গ্রাম। এই যে দেখতে পাচ্ছ ওই পাড়টা, ওখান থেকে পারাপার হয়ে এখানে কৃষ্ণনগরে আসে, তাই তো? নৌকা করে পারাপার হয়ে আসে। ওই তো ওইখান থেকে পারাপার হয়। ওই যে নৌকাটা যাচ্ছে ওইখান থেকে পারাপার হয়ে কৃষ্ণনগরে আসে। লেখা আছে আমার ভালোবাসার শহর কৃষ্ণনগর। এ দেখো, এই পার্কটা ছোট করেছে। ও ভারতচন্দ্র রায় গুণাকর স্মৃতি উদ্যান এটা। কি সুন্দর দুর্গা ঠাকুর দেখো, মিউরাল করেছে। এই যে শিব গণেশের মূর্তিও এখানে আছে। ঘেটুরে বাবা শিব মন্দির 2012-তে তৈরি হয়েছে এটা। চলো। আচ্ছা, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ। এটা 1800 সম্ভবত 1802 সাল কি 1800 সব ভেঙে মুঙে গেছে ওটা। আমরা চলে এসেছি এখন কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চ। সকাল 8টা থেকে 12টা। ও 8টা থেকে 12টা, 4টে থেকে 7টা। এখানে সব লেখাই আছে। কটা বাজে গো এখন? 12টা। ও বাবা, বন্ধ হয়ে গেছে 12টা অবধি। এই তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখি যদি বিকেলে ঢুকতে পারি তো ঢুকবো। এটা হচ্ছে কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চ। এই দেখো, এই যে আমাদের টোটো। কিন্তু তোমরা আসলে টোটো করেই ঘুরবে। আমরা যে টোটোতে ঘুরছি সেই দাদা খুবই আমাদের সব কিছু সুন্দর করে জায়গা ঘোরাচ্ছে। দেখো মাঝখানে যীশু খ্রিস্ট ক্রসবিদ্ধ হয়ে। এটা কি ইংলিশ মিডিয়াম? না, আচ্ছা বাংলা মিডিয়াম। কিন্তু এটা তো মিশনারি স্কুল না? এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা, যেখানে পাওয়া যায় অধরচন্দ্র দাস মিষ্টান্ন ভাণ্ডার। সেইখানে যেটা দুটো দোকান আছে, একটা আদি আর একটা নতুন একটা হয়েছে। আমরা এখন চলে এসেছি অভর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। ঠিক আছে, এই হচ্ছে আমার পেছনেই হচ্ছে দোকানটা, বহু পুরনো দোকান। এখানে সরপুরিয়া, কৃষ্ণনগরে হচ্ছে সরপুরিয়া বিখ্যাত। আর নদিয়ায় তোমাদের দেখালাম মিষ্টি দই, ক্ষীরের মিষ্টি দই। বা এখানে সরপুরিয়া কেজি হিসেবে বিক্রি হয়। 1 কেজির দাম হচ্ছে 600 টাকা। প্রচুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যারি ব্যাগ দেয় না, এমনি বক্সে করেই সরপুরিয়াটা দেয়। বা প্রচুর যেহেতু বিখ্যাত কৃষ্ণনগরের সরপুরিয়া, সেই জন্য প্রচুর মানুষে এখানে আসে, বিভিন্ন জায়গা থেকে এখানে আসে, তোমরা জানো। দুটো দোকান আছে, এটা হচ্ছে অতি পুরনো দোকান, আর একটা পাশেই আছে তোমাদের দেখাবো, সেটা হচ্ছে নতুন করেছে। এখন সরপুরিয়া সবচে 3টে পরে আসতে বলছে। হবেই তো, এত মানুষ নিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। রোববারে বাজার নিশ্চিত শেষ হবেই।
আমাদের ব্যাগটা আবার পরে আসবো দাও। নিয়ে চলে যা ওই এলাম একটু আগে দেখলাম, হ্যাঁ একটু আগে দেখলাম প্রচুর লাইন। এখন দুজন আছেন, আমরা তিনজন। তো একজন 3 কিলো 4 কিলো করে সব নিয়ে যাচ্ছে তো তো সেই জন্য এখন শর্ট করে যাচ্ছে। আমরা নেবই যখনই হোক। এই যে দেখো সব আস্তে আস্তে লাইন করছে, দেখা যাক কি হয়। এই যে এই দোকানটা দেখছো, এইটা হচ্ছে অধর মিষ্টান্ন প্রতিষ্ঠান নদিয়া। আর এই পাশেই এই দেখো এই দোকানটা, এটা হচ্ছে নতুন করেছে। এই যে দোকানটা, বাবা গন্ধ বেরোচ্ছে সর ভাজার। ভাগ্য খারাপ, সর ভাজা সরপুরিয়া কিছুই পেলাম না। সরপুরিয়া হচ্ছে 600 টাকা কেজি, আর সর ভাজা হচ্ছে 720 টাকা কেজি। কারিগর আলাদা, সকালে কারিগর 12টায় চলে, এই এখন চলে যাচ্ছে। ওই কারিগর আসবে, তাহলে যদি মনে হয় তারা করবে। কালকে পেতে পারি না, আবার বলবো যে বিকেলবেলা সকালে 8:30টায় খুলি। সকালে 8:45 খুলে সন্ধ্যাবেলা থাকে তো। যদি সরপুরিয়া সরভাজা হয় তাহলে আবার সকালে পাবেন না। বিকেলে আসতে বললো তো, দেখছি একবার। দেখি বিকেলে দেখি আসা যায় কিনা। 105 বছরের দোকান। ও এটা 105 এই বছরের জায়গাটার নাম দোকান। কি গো? হ্যাঁ নেদিয়ার পাড়া। এখানে সেই জন্য এই জায়গাটার নাম নেদিয়ার পাড়া। নেদিয়ার পাড়া মানেটা কেন? এখানে এরা রাজাকে কর দিত না কৃষ্ণচন্দ্র। আচ্ছা আচ্ছা। সেই জন্য এদের সঙ্গে ঝামেলা ছিল। এই ঠাকুরটা কৃষ্ণনগরের সমস্ত ঠাকুর রাজবাড়ি যায়, কিন্তু এই ঠাকুরটা রাজবাড়ি যায় না এবং রাজবাড়ির দিকে মুখ দেখে না। পেছন থাকবে রাজবাড়িতে, মুখ থাকবে বিসর্জন ঘাটের দিকে, চলে যাবে চলে। ওই সেই থেকে সেই সময়কার পুজো, রাজার আমলেরই পুজো। কেন দেখে না কেন? ওই রাজার সঙ্গে ঝামেলা, সেই আচ্ছা, ট্র্যাডিশন আচ্ছা, এখনো চলে আসে। কর দেয় না। কর দেয় না বলে। আচ্ছা রাজাকে। সেই সময় হ্যাঁ এটাকে সেই ট্র্যাডিশনটা এখনো রয়ে গেছে। আচ্ছা। কি অবস্থা করে দিয়েছে দেখো। হ্যাঁ হ্যাঁ বসে গেছে। এটা হচ্ছে রানীঘাট। এই যে চপ। আচ্ছা এগুলো রাজার মন্ত্রীরা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওইখানে বসে পাহারা দিত। এই যে এইটাও একটা আছে, এই একটা আছে। কোনখানটা বসে থাকতো? এই ওপরের দিকটা না? ওই জানলা, হ্যাঁ ওই জানলা। চারদিকে 4টে আছে। 2 নম্বর দেখলে হ্যাঁ হ্যাঁ এই একটা, হ্যাঁ 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 এই একটা, এই একটা 3 নম্বর। এই যে আর ওইদিকে একটা আছে। এই যে হ্যাঁ ঠিক না হ্যাঁ বাবা, এটা আবার দেয়াল তুলে দিয়েছে। না হ্যাঁ হ্যাঁ কাউকে ঢুকতে দেবে না। হ্যাঁ ঠিক করেছে। আচ্ছা এটা হচ্ছে 4 নম্বর। আমরা পুরো প্রদক্ষিণ করলাম, এটা পুরো বন্ধ করে দিয়েছে গেটটা। ও আচ্ছা, চারদিকে মন্ত্রী সেনাবাহিনীরা ইয়ে করতো, পাহারা দিত। চারদিকে 4টে চক, এই যে নতুন করে মেরামত করছে এগুলো। চারদিকে চকটা পুরো ঘুরে এলাম। এবার যাবো রাজার বাড়ির দিকে। হ্যাঁ হ্যাঁ কামান আছে। আর ওইটা হচ্ছে রাজবাড়ির মূল ফটক। ওইটা ওইটা। ওই এরকম ঢুকে এরকম যেতে হয়। যেতে হতো। মানে এইটা দিয়ে এন্ট্রান্স, এটা ঢুকে এইখানে। এই দুটো মূর্তি, ওইখানেও সেই দুটো মূর্তি করা। আচ্ছা এই পেছনটা হচ্ছে নাট মন্দির।
পুজো হয়। ও এটা এইখানে নাট মন্দির, এটা হচ্ছে নাট মন্দির খানা, এটা হচ্ছে নবদখানা। পুরো মাঠটা দেখো, বড় মাঠ। এখান দিয়ে রাজা কৃষ্ণচন্দ্র প্রবেশ করতেন তার রাজমহলে। আমরা এখন চলে এসেছি নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির সামনে। এই দেখো আমার পিছনেই এই রাজবাড়ির গেটটা, আর এদিকে হচ্ছে রাজবাড়িটা। কৃষ্ণনগর মানেই গোপাল ভাঁড়, আর গোপাল ভাঁড় মানেই রাজা কৃষ্ণচন্দ্র। এই দুজনকে ছাড়া তো নদিয়া পরিপূর্ণ নয়। সেই প্রচুর কামান আছে, এইদিকে অনেকগুলো কামান আছে দেখো। হ্যাঁ এদিকেও আছে, এদিকেও আছে। এই যে এগুলো অরিজিনাল কামান নয় মনে হয়। মানে বইতে পড়েছি, টিভিতে দেখেছি, সত্যি এখানে এসে মানে গায়ে কাঁটা দেওয়ার মতন অবস্থা। রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি। ওই হচ্ছে রাজবাড়ি, আর এই হচ্ছে গেট। গোপাল ভাঁড়ে যদি বাড়িটা থাকতো তাহলে তোমাদেরকেও দেখাতে পারতাম। তোমরা অনেকেই দেখেছো গোপাল ভাঁড়ের বাড়ি এখন নেই, শুধু স্ট্যাচুটা আছে। স্ট্যাচুটার সামনেও যাব আমরা, এই তোমরা দেখে নাও। হ্যাঁ মারাত্মক অবস্থায়, পুরো ভেতরটা ফাঁপা। এটা কি গাছ? বকুল গাছ। ও এটা বকুল গাছ। রাজা বসাতো ওই তখন এই নাট মন্দিরটা আছে। এটা কি? এটা হচ্ছে অস্ত্রাগার। অনেক সময় রাজা এটা অস্ত্রাগার। এগুলো কিছু ঢোকা যাবে না? এগুলো দুর্গা পুজোর সময় খোলা থাকে, দুর্গা পুজো তো খোলা থাকে, তখন ঢোকা যায়। ওই দিক দিয়ে নাট মন্দিরে ঢোকার রাস্তা আছে। রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকেই এখানে ঠিক চৈত্র মাসেই 1 মাসের জন্য এখানে বিরাট মেলা বসতো, এখনো হয়। তখন নাট মন্দিরে খুলে দেয়, মানে তখন কি গেটটাও খুলে দেয় না? এই গেট কোনো সময় খোলা থাকে না, সব সময় বন্ধ। এই গেটটা একমাত্র দুর্গাপুজো আর জগদ্ধাত্রী পুজোর সময় খোলা থাকে, যাতে হ্যাঁ সবার অগ্রাধিকার হতে পারে, দেখতে পারে। এখানে পুজোর দালান আছে, নাট মন্দিরে দুর্গাপুজো হয়, জগদ্ধাত্রী পুজো হয়, সবার দেখার জন্য এই গেটটা তখন খুলে দেওয়া হয়। তার মানে এই মাঠ জুড়ে বিশাল মেলা হয়, তাই তো? বিশাল বড় বাবা, ওই প্রান্ত থেকে একদম পুরো এটা পুরো পরিষ্কার থেকে সার্কাস বসে, সার্কাস বসে আবার মেলা বসে। বাবা জায়গা বুঝতে পারছেন? হ্যাঁ এটা এখনো রাজার প্রপার্টি, রাজার নিজস্ব প্রপার্টি। কিন্তু তখন ওই এইখানটা পুরো কি মানে এই দিকটা পুরো জঙ্গল থাকতো না? জঙ্গল থাকতো নাকি? এখান থেকে ঘোড়া গাড়ি করে রাজা আসতো, এই গেট দিয়ে ঢুকতো, এই গেট দিয়ে ঢুকে। হ্যাঁ ভিতরটাই আসলে ঢুকতো একটা সময়, তারপরে একবার অনেক কোন ভেতরটা? ভেতরে আচ্ছা আচ্ছা, একবার অনেক অয়েল পেন্ট চুরি হয়ে গেছে। হ্যাঁ বলছিলেন অয়েল পেন্ট আর কিন্তু অনেক দামি দামি ফার্নিচার, অ্যান্টিক ফার্নিচার, তারপর তো বন্ধ করে দিয়ে যা ঢুকতে পারে না। এখন বর্তমান যে বংশধর রানী রয়েছে তার সঙ্গে সেদিক ফেলতে তিনি চলে আসে সবার মধ্যেখানে। রানীর নাম জানা? অমৃতা রায়। অমৃতা রায়। আর যে এখন বেঁচে আছে, মানে যে রাজার বংশধর, ওনার নাম হচ্ছে সৌমিশচন্দ্র। সৌমিশচন্দ্র রায় বাহাদুর তার এখন ব্যবহার হয় না। এখন রায়। রানীর সঙ্গে যে দৈদুর খেলে সেটা কি অ্যালাউ করে তারা?
কোনো ব্যাপার না, সবার মধ্যেখানে এরা করে উনি বরণ করেন মা দুর্গা। আচ্ছা আচ্ছা, উনি আগে বরণ করেন? প্রথম বরণ করেন, দিয়ে এই ঘাটে বিসর্জন। ও এই ঘাটটায়? এই রাজবাড়িতে সমস্ত ঠাকুর আসার কারণই হচ্ছে তখন যে রানী ছিলেন কৃষ্ণচন্দ্র রায়ের আমলে, তিনি তো ঠাকুর দেখতে যেতে পেতেন পারতেন না, তিনি এই চকে বসতেন, এই যে সামনের যে চকটা দেখছেন উনি ওপরে বসতেন, আর ঠাকুরগুলো এখান থেকে ঘুরিয়ে নিয়ে ওনাকে বসিয়ে নিয়ে চলে যেত বিসর্জন ঘাটে। আচ্ছা, অবৎখানার ওপরেই বসে থাকতেন তাই তো? এই যে এই যে রাস্তাটা সেটা সোজা একদম বিসর্জন ঘাট, একটা না এক সোজা রাস্তা। এই রাস্তাটা রাজার আমলের নাম হচ্ছে গোবিন্দ সড়ক, সেই রাজার সময় থেকে রাস্তা গোবিন্দ সড়ক, তখন তো রাস্তা পুরো ফাঁকা। এখন তো না বাড়ি ঘর ধরে 4টে সড়ক আছে, গোবিন্দ সড়ক, বৈকুণ্ঠ সড়ক, চাঁদ সড়ক, আর হচ্ছে নতুন সড়ক। এই সোজাসুজি একটা রাস্তা আছে, হচ্ছে নতুন সড়ক। আচ্ছা আচ্ছা, একদম সোজা। আচ্ছা, এবার আপনাদের নিয়ে যাব গিরিশচন্দ্র রায়ের তৈরি একটা কালী মন্দির আছে সামনে, মা আনন্দময়ী মন্দির। আর গোপাল ভাঁড়ের মূর্তিটা কি ওইদিকে? ওইদিকে পরে ঘূর্ণির দিকে পুতুলপতি দেখাবো যখন। আচ্ছা আচ্ছা, পুতুলপতি। আনন্দময়ী মন্দির, আমরা এখন চলে এসেছি মা আনন্দময়ী মন্দিরে। এখানে সব শিব মন্দির আছে চারিপাশে। এখানে আছে মা দুর্গা, কৃষ্ণ ঠাকুরের মূর্তি, কৃষ্ণ ঠাকুরের মন্দির এটা। এই হচ্ছে মহারাজা ধীরাজ, শ্রী গিরিশচন্দ্র রায় বাহাদুর। রায়বাহাদুর খেতাব পেয়েছিল। রাজত্বকাল হচ্ছে 1802 থেকে 1841 সাল পর্যন্ত। এই যে এনার আমলেই এই মন্দিরটা স্থাপিত হয়েছিল। পুরোটাই কষ্টি পাথর। এটা কত? 235-40 সাল হয়ে গেল। এখন ঠাকুর উঠে এসছেন, ঠাকুর মশাই এসছেন, শিব ঠাকুরের উপরে বসে আছেন না? দরজাটা দেখো, আগেকার দিনে 230-40 বছর আগে। ভেতরটা অনেক। এই দিকটা হচ্ছে কৃষ্ণনগর পৌরসভা, এই রাস্তার ডান দিকটা, মানে আমার ডান দিকটা, আর এই দিকটা হচ্ছে পঞ্চায়েত এরিয়া হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম। 23শে জানুয়ারির দিন খুব বড় করে অনুকূল ঠাকুরের প্রোগ্রাম হয়, প্রতি বছরই হয়। এই হচ্ছে বড় গেট। ওই টিনের ওইটা দেখতে পাচ্ছ, নাট মন্দির। নাট মন্দির, চলো দেখে আসি। আর পাশেরটা কি? ওই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো সব থাকার না? ও, এগুলো সব থাকার, পুরো বাগান এটা। কত বড় বড় পেঁপে হয়েছে। হ্যাঁ, গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা সব এখানে। ওলকপি, ওটা ওলকপি, এটাই খায়। এই দেখো কত গাছও পেঁপে হয়েছে, দেখো। আর এটা কোনটা? এইটা কোনটা? এই যে ওই দিকটা, ওই যে ফুলকপি মনে হচ্ছে। না, ফুলকপি না মনে হচ্ছে। এই যে পুরো সুন্দর করে সাজানো হয়েছে, দেখো পুরো বাগান করা হয়েছে। হ্যাঁ, না এটা একটা বিল্ডিং, আর এটা হচ্ছে নাট মন্দির, যে গ্রিন কালারের। হ্যাঁ হ্যাঁ, নাট মন্দির। অনুকূল ঠাকুরের ছবি। হ্যাঁ, ভেতরে অনুকূল ঠাকুরের ছবি আছে, গেট বন্ধ এখন অবশ্য। হ্যাঁ, তোমাদের দেখাতে পারছি না। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ এই যে অনুকূল। এই সবগুলো থাকার বিল্ডিং। জিনিস দেখাই, এই হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র আমলের এই একটা মসজিদ, এটি ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। রাজা কৃষ্ণচন্দ্র আমলে, ব্রিটিশ আমলে, তখনকার দিনে। এই দেখো এই মসজিদটা
এই যে এই থামটা দেখতে পাচ্ছ, জঙ্গল হয়ে গেছে, কিছু নেই। এটা হচ্ছে নতুন সড়ক, এটা হচ্ছে নতুন সড়ক। ও এটা হচ্ছে কৃষ্ণনগর ব্রাহ্ম সমাজ, এখানে ব্রাহ্মণদের সভা বসে। রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন, বিদ্যাসাগর মহাশয় এসেছেন, সভা বসতো। হ্যাঁ, ব্রাহ্ম সভা, হ্যাঁ ব্রাহ্ম সমাজে। এখানে কাজী নজরুল ইসলাম এসেছিলেন এখানেই। এটা স্থাপিত হয়েছে 1923 সালে। পাশেই আছে কৃষ্ণনগর স্টেশন রোড। আর আমি এখানে দাঁড়িয়ে আছি পাওয়ার হাউস, এই রাস্তাটার নামই হচ্ছে পাওয়ার হাউস। এই বাড়িটি এখন পর্যটকদের কাছে দর্শনীয় স্থান হিসেবেই পরিচিত আছে। এখানে কাজী নজরুল ইসলাম 2.5 বছর ছিলেন তার স্ত্রীকে নিয়ে 1926 থেকে 28 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে বিপ্লবী হেমন্ত সরকার তিনি কাজী নজরুল ইসলামকে এনেছিলেন এই বাড়িটিতে। কাজী নজরুল ইসলামের জন্ম চুরুলিয়ায় হলেও তার জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টা কেটেছে এই নদিয়ার এই বাড়িটিতেই। এই বাড়িটির নাম হচ্ছে গ্রেস কটেজ। তিনি তখন বিদ্রোহী কবি থেকে শান্তিময় প্রেমময় কবিতে রূপান্তরিত হয়েছিলেন। তার জন্ম হয়েছিল 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে, আর তার মৃত্যু হয় 29শে আগস্ট 1976 খ্রিস্টাব্দে। তার ছদ্মনাম ছিল ধূমকেতু। তিনি আমাদের কাছে বিদ্রোহী কবি নামে পরিচিত। এই বোর্ডটাতে কিন্তু তার সম্বন্ধে কিছুটা ইতিহাস রচিত আছে। কাজী নজরুল ইসলাম এখানে এই বাড়িতে এসেই তার সাহিত্য রচনা করেছিলেন। এই বাড়িতে নাকি তার পুত্রের জন্ম হয়েছিল। এই বাড়িতে নাকি নেতাজি সুভাষচন্দ্র বসুরও পদধূলি পড়েছিল। হিমাঙ্গিনীর এটা বাড়ি ছিল, সরকারকে দিয়ে দিয়েছে এখন। এটা কৃষ্ণনগর কলেজের এই যে কলেজ হয়ে গেছে। পুতুলপট্টিতে এই দেখো পরপর দোকান রয়েছে। কৃষ্ণনগরে মাটির পুতুলের জন্য বিখ্যাত, কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত, জগৎ বিখ্যাত। তা মাটির পুতুল তোমাদের দেখাবো। এখানে প্রচুর দোকান আছে, আমরা এক এক করে দেখাবো তোমাদেরকে। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। এই দেখছো শম্ভু পাল গোল্ড মেডেলিস্ট। প্রচুর মাটির জিনিস, মাটির পুতুল। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আমার ভিডিও? নদিয়া জেলার প্রত্যেকটা জায়গা আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, যতটা সম্ভব তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আর আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আমি এটা দোকানে চলে এসেছি। এই দেখো প্রচুর মাটির পুতুল, মাটির জিনিস দিয়ে তৈরি। ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এটা আমার আছে, এটা
আমাদের গোপাল ভাঁড়, ছোটরা বড়রা দেখে গোপাল ভাঁড়ের কার্টুন। এই হচ্ছে গোপাল ভাঁড়ের স্ট্যাচু। এই দেখো নিচে লেখা আছে। বন্ধুরা, এই তো তোমাদেরকে দেখালাম গোপাল ভাঁড়ের স্ট্যাচু। আর এর উল্টো দিকে স্ট্যাচু ঠিক উল্টো দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা সোজা এই রাস্তাটা, এটা হচ্ছে ভেতরে রয়েছে 3 কিলোমিটার দূরে হরনগর বলে একটা গ্রাম আছে। এই হরনগর গ্রামে গোপাল ভাঁড়ের বসত বাড়ি ছিল, যেটা কোনো একটা জায়গায়, তো যেটা এখন কিন্তু আর নেই, বা ওখানকার বাসিন্দারাও কেউ বলতে পারে না যে কোথায় গোপাল ভাঁড়ের বাড়িটা প্রথমে ছিল। তো সেটা কেউ বলতে পারে না, কেন ওটা বিলুপ্ত হয়ে গেছে। তো এই রাস্তাটা একদম ঠিক স্ট্যাচুর উল্টো দিকে রাস্তাটা দিয়ে সোজা 3 কিলোমিটার চলে গেলে কোনো একটা জায়গায় এই ওর গোপাল ভাঁড়ের বাড়ি ছিল। এখান থেকে গোপাল ভাঁড় হেঁটে যেত রাজা কৃষ্ণনগরের রাজবাড়িতে। এই রাস্তাটা হচ্ছে আজাদের সড়ক। এই রাস্তাটাতে আজাদের ফৌজ ওনার সময় গেছিল। এটার নামটা কি? এই জায়গাটার নাম হচ্ছে চাঁদপুর। চাঁদপুর মানে আসাননগর থেকে 4 কিলোমিটার ভেতরে। 4 কিলোমিটার ভেতরে চাঁদপুর। এই যে শহীদ মেঘাই সর্দার। এই মেঘাই সর্দার একজন আদিবাসী নেতা ছিলেন, যিনি ব্রিটিশ নীলকরদের অন্যায় অত্যাচার সহ্য করতেন না, সেই জন্য তিনি কৃষক আন্দোলন গড়ে তোলেন। তার ইতিহাস এই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সংগ্রাম ও সংস্কৃতির এক অংশ। 18 শতকে যখন ব্রিটিশ নীলকর সাহেবরা কৃষকদের খাদ্যশস্যের বদলে নীল চাষ করতে বাধ্য করতেন, সঙ্গে সঙ্গে চূড়ান্ত অত্যাচারও করতেন, ঠিক সেই সময় এই বিদ্রোহ শুরু হয়। এই নীল বিদ্রোহের নেতাদের মধ্যে অন্যতম ছিলেন বিশে ডাকাত। তোমরা অনেকেই জানো। মাটির ঘরের জন্ম নিয়েও লোহার মতো মন, শহীদ হলেন মেঘায় সর্দার। এগুলো উনি ইউজ করতো। এগুলো কি আসল না? এগুলো কি অরিজিনাল? এগুলো উনি ব্যবহার করতেন, ওনারই ব্যবহৃত। হ্যাঁ, সব অরিজিনাল। আচ্ছা, তীর, টুকরি, বর্ষা, ফালা, অত্যাচারিত গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে নীলকর সাহেবদের উপর আক্রমণ করে। মেঘাই সর্দার নীলকর সাহেব আর নীল চাষের বিরুদ্ধে দাঁড়ান। আমরা এখন আসাননগরের চাঁদপুর গ্রামে সর্দারপাড়ায় এসেছি। এখানে তোমাদের দেখাচ্ছি একটা ছোট্ট মিউজিয়াম আছে। এখানে সেই সময় যেরকম অত্যাচার চালানো হচ্ছিল কৃষকদের ওপর নীল চাষ নিয়ে, সেই সবই এখানে বর্ণনা করা আছে। এখান থেকে আমরা এখন যাব যেখানে আগে ব্রিটিশরা নীল চাষ করত, সেই জায়গায়। নীলকুঠি এই জায়গাটাই না? বলে এই জায়গাটাই না? মানে নীল চাষ করতে এইসব জমিগুলো এই ওপরে এটা পুরো এরিয়া। হ্যাঁ, সব সাহেবদের ছিল। আর ইট পাতা ছিল কেন? মানে ওদের যাতায়াতের সুবিধার জন্য না, এইসব পাবলিকে চলে বেরিয়ে না? ইট পাতা ছিল কেন? ওই সাহেবরা থাকতো না এখানে। ও, ফাঁট বাঁট করে রাখতে হবে তো। হ্যাঁ, সাহেবদের সব ঘর বাড়ি ছিল। বাবা, সব ঘর বাড়ি আছে? হ্যাঁ ছিল। এখন সব আর তো কিছু নাই। এখন সব ওই কলা বাগান জঙ্গলে সব বাগান হয়ে গেছে। উপরে চলো নাহলে ব্যাপারটা বুঝতে পারবে। আচ্ছা, না না না, ঠিকই না, বলছো। এইগুলো কি নীল চাষ হতো তো এইখানে? কি বলছে? এটা নদীর মধ্যে পড়েছে তো। না, ও আচ্ছা, বাঁশের বেড়া বলো না, বাঁশের বেড়া উল্টো দিকে। এই যে আচ্ছা, এই দেখো কি বলছে। ও নীলকুঠি এই এরিয়াটা। এই যে আচ্ছা, উল্টো দিকে রেখেছিল বাঁশের বেড়া ঠিক উল্টো দিকে। হ্যাঁ হ্যাঁ, এই যে এইগুলো হচ্ছে ওই সময়। আচ্ছা, ওই সময় ব্রিটিশ আমলে। হ্যাঁ হ্যাঁ, মানে ওরাই করেছিল এটা। তুলে ফেলেছে, সব তুলে ফেলেছে গ্রামবাসীরা। এই যে এইগুলো বলছে একেবারে এটা এরিয়া। ওখানে একটা বট গাছ ছিল। আচ্ছা, ওখানে গেট ছিল, পড়ে গিয়ে দিয়ে পুরো এই মাঠটা একেবারে সম্পূর্ণ নীলকুঠি। বাবা, পুরো নীলকুঠি। হ্যাঁ,
পাওয়া যায়? এই ধার দিয়ে ও বুঝতে পেরেছি। এইটা তো নদীটা গেছে, এই নদীর ধার দিয়ে পুরো হ্যাঁ এরপর ওইদিকে ওই কলা বাগান ফলা বাগান আচ্ছা, ওইদিকে এগুলো সব। সব হ্যাঁ পুরো পুরো বুঝতে পেরেছি। বাবা। এখন ওই কলা চাষ হচ্ছে। হ্যাঁ ওই কলা চাষ হচ্ছে। বিভিন্ন রকমের কি চাষ হচ্ছে। এটা আসল বুড়িমার এইটা, এখানেই পুজো হয়। ওই যে পাতাটা এই নিচে দেখুন বেদি হ্যাঁ 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 হ্যাঁ। ঠাকুরটা তৈরি হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা বলেছিল অনেক বড় উঁচু হয় কই হ্যাঁ, সেরকম। হয়তো। নিচে একটা মূর্তি যখন তৈরি হয় তখন বড় হয়, কিন্তু পাতাটা উপরে মূর্তিটা তৈরি হয়। ওই মাথায় কেটে যায় বাবা হাত ফাত দিয়ে, বুঝতে পেরেছেন? বাবা। মন্দিরটা আরো আগানো ছিল, হ্যাঁ হ্যাঁ এটা খুব অসুবিধা হতো যে মন্দিরটা এই পেছনের যা জমিটা যেগুলো হচ্ছে হ্যাঁ হ্যাঁ। ওটা একদম দান করেছিল জমিটি, আচ্ছা যে মন্দিরটা থেকে তখন পেছিয়ে নিয়ে গেছে। মন্দিরটা তো ছোট ছিল। দৌলতপুর শহরে আমাদের মানুষ গ্রহণ কেন্দ্র মহিলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদিকে পুরুষ। পুরুষ আর যা মানসিক করে হ্যাঁ হ্যাঁ। ওইসব গাছে বাঁধে। ওই তো গাছটায়, এই গাছটা মাসি করে সেই সুতো বাঁধে তাই তো? সুতো সুতো কত কি বাঁধে? ওইখানে জগন্নাথ মন্দির আপনি দেখতে পাবেন না, এমন ভিড়। হ্যাঁ স্বাভাবিক, বুড়িমা তো একদম। মানে সে ভিড় কি প্রচুর ভিড়, এগুলো আস্তে আস্তে হ্যাঁ 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 বাবা। তোমাকে দেখাই। বন্ধুরা আমি এখন চলে এসেছি একটা নতুন জায়গায়। আমার কাছে এটা অনেক নতুন, তোমাদের কাছে হয়তো তোমরা অনেকে জানো হয়তো জানো না। তা আমি এখন চলে এসেছি কৃষ্ণনগর থেকে অনেক দূরে, মানে 1 ঘন্টার ওপর রাস্তা। এই যে টোটো, এই টোটো করে আমরা এসেছি। এই যে টোটো, এই আমার পেছনেই দেখছো এই মন্দিরটা। এই মন্দিরটা সম্পর্কে আমি কিছুই জানি না, এই দাদাই বলে দেবে, এই দাদাই নিয়ে এসছে। তাহলে চলো তোমাদের কাছে শেয়ার করি এই মন্দিরটা সম্পর্কে। থেকে এই জায়গাটার নামটা কি? নাম হচ্ছে শিবনিবাস। শিবনিবাস। আর এটা কৃষ্ণনগর থেকে এটা মোটামুটি নিয়ার অ্যাবাউট 24 কিলোমিটার দূরে। আচ্ছা আর এইখানে যে শিব মন্দিরটা আছে হ্যাঁ। এটা মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের তৈরি, আচ্ছা এবং এর যে শিবলিঙ্গটা এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ, ঠিক আছে। হ্যাঁ। আর এই মন্দিরটা এক রাতে তৈরি করা, যার জন্য এই মন্দিরটার বারান্দার কোনো ছাদ নেই, জাস্ট ন্যাকেট মন্দির, পুরো খোলা। আচ্ছা। আর এই মন্দিরটা যে কেউ দর্শন করতে পারে, যখন তখন দর্শন করতে পারে। শুধু শিব মন্দিরই আছে এই হ্যাঁ, মন্দিরটাও? হ্যাঁ, শিব সবচেয়ে বড় মন্দিরই? শিবলিঙ্গ। শিব মন্দির আর শিব মন্দির এটাই মেন মন্দির তো? মেন শিবলিঙ্গ হচ্ছে বড়, আচ্ছা, এটা আচ্ছা। এর থেকে একটু ছোট হচ্ছে ওইটা। আচ্ছা আর আচ্ছা। এখানে যে পুজো দেয় ওটা তো ওই রাধাকৃষ্ণের মন্দির। ওইটা কি রাধাকৃষ্ণের মন্দির? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা ওটাও ছোট? রাজা মশাই কৃষ্ণচন্দ্র রায়েরই তৈরি। আচ্ছা আচ্ছা। এই যে গ্যাপগুলো, যে সব যে ফুটোগুলো রয়েছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফুটোগুলোর মধ্যে সব টিয়া পাখির বাসা। ও এই দেখো সব টিয়া পাখি। এই দেখুন ওই তো যাচ্ছে তো হ্যাঁ, টিয়া দেখেছি পাখি। আমি। ওই ফুটোগুলো, ওই যে সব ফুটোগুলো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, সব টিয়া পাখির বাসা। ওই ওই ও বাসে বাসে সব। হ্যাঁ, ওই সব ফুটো দিয়ে বেরোচ্ছে, আর ওখানে যাচ্ছি। ওই দেখো, ওই দেখো, যে দেখো, কত দেখো। টিয়া পাখি। ওই দেখো সব ফুটো ঢুকে যাচ্ছে দেখো। ও বাহ, এটা এটা দেখা দেখেও যায়, ভালো লাগলো। এটা বিকেলবেলা আরো দেখা যায়, সব বাসায় ফেরে। এটা শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের মাথায় জল দিতে সব মানুষজন এখানে আসে। চলো তোমাদেরকে দেখাই, জানি না মোবাইল অ্যালাউ করবে কি না। ওই দেখো কত টিয়া পাখি। চলো দেখি ভেতরে যাওয়া যাক। বাবা কত বড় শিবলিঙ্গ দেখো।
রং হচ্ছে। কত বড় শিবলিঙ্গ। দেখি ভেতরে মোবাইল অ্যালাউ করবে কিনা জানি না। হ্যাঁ কত বড় শিবলিঙ্গ। শিব ঠাকুরের মাথার ফুল পায়ের ফুল নিয়ে নিয়েছি। আর এই শিবলিঙ্গটা দেখলে তোমরা, এর উচ্চতা হচ্ছে 9 ফুট 9 ইঞ্চি। খুব সুন্দর। তাও এখানে ফটো তোলা নিষেধ। তোমাদের দেখানোর জন্য জাস্ট একটু ভিডিও করে নিয়েছি। ঠিক আছে, চলো তোমাদের পুরো বাইরের দৃশ্যটা তোমাদের দেখাই। শিব মন্দির। এটা এখন সুন্দর করে রং টং করা হচ্ছে। এই মন্দিরটা তোমরা দেখছো, এই মন্দিরটা হচ্ছে রাম সীতার মন্দির। আচ্ছা, এই দিকটা বাংলাদেশ। বাংলাদেশ এই দিক থেকে বেরিয়ে এসে রানাঘাট হয়ে আচ্ছা ভাগীরথীতে গিয়ে মিশেছে। আমার এই চ্যানেলে নদিয়া ব্লগটাতে আমি অনেক কিছু দেখাচ্ছি তোমাদের। দেখে নেবে, দেখেও তোমাদের ভালো লাগবে। অনেক কিছু অজানা তথ্য, জানা তথ্য, অনেক কিছু জানতে পারবে। আর আমাদের যে দাদা আছে, যে টোটো করে আমাদের সব কিছু ঘোরাচ্ছে, সে কিন্তু আমাদেরকে অনেক কিছু জানিয়েছে, হেল্প করেছে। বাঁশের এই ব্রিজটা দিয়ে যাচ্ছি। ওইদিকে হচ্ছে বাংলাদেশ, এইদিকে রানাঘাট হয়ে ভাগীরথী নদীতে মিশেছে। এই যাচ্ছি চূর্ণী নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি স্নানের ঘাট। আর ওইদিকে ওটা শ্মশান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্ষার সময় জলটা উঠে আসে, অনেকটা স্রোত থাকে না। এখানে চান করে এখন। এই পাড় ভেঙে যায় বলে এই মাছগুলো দিয়ে রেখেছে। মাছও আছে নদীতে। আস্তে দাদা, সাবধান, ডুববেন না কিন্তু, কাদা খুব। পাঁক প্রচুর প্রচুর পাঁক। এই পাঁকে আটকে গেলেই ব্যাস পা ঢুকে যাবে আস্তে আস্তে। ওইটা হতো শ্মশান। ওটা শ্মশান। ওটা চুল্লি পোড়ায়, ওই কাঠে পোড়ায়। কাঠে পোড়ায়। প্রথম মানুষ পারাপার করছে আগে। এই দেখো কত লোক পারাপার হচ্ছে দেখো। হ্যাঁ, কি অনেক ভেঙে গেছে। ঠিক আছে, রিনোভেশন হয়, ওই গ্যাপগুলো দিয়ে রেখে নৌকো। কিন্তু এটা কি মানে ভালো করে করছে না? ওই গ্যাপটা রেখেছে নৌকোটা করেছে, ওই জন্য এটা করেন। এটা তো বাস রাস্তা নয়। আচ্ছা, ওই তো ওটাই করা আছে, মানে এই গ্যাপগুলো রাখা আছে নৌকো যাতায়াত করার জন্য। ও আর গ্রামের লোকেরাই যাতায়াত করছে। এখন যদি ভেঙে গেল তো গেল আবার। আমার গ্রামের লোকেই সরায় ও বাস দিয়ে, বাসের অস্থায়ী দিয়ে। বর্ডারের উপরে চাষের জমি, আর কিছু নেই। বর্ডারটা দেখা যাবে। বর্ডার বলে কিছু নেই, মানে এই নদীর ওপারটা আছে বাংলাদেশ, আচ্ছা, এপারটা ইন্ডিয়া। এরকম ব্যাপার। মানে কোনো জায়গায় পিলার করা আছে চাষের জমি। মানে কি বলছে কি এই হচ্ছে বাংলাদেশ। আমি ভেবেছিলাম নদিয়া যাচ্ছি, নদিয়া বর্ডারটাও দেখে নেবো। নদীয়ার বর্ডার। রাজা কৃষ্ণচন্দ্র এখানে কতদিন ছিলেন? মানে মন্দিরটা যতদিন হচ্ছিল নাকি? হ্যাঁ, মন্দিরটা যতদিন, এই যে এই মন্দিরটাই ওনারই তৈরি, লোক দিয়ে উনি করিয়েছিলেন। এই বাড়িটায় তিনি এসে থাকতেন শেষ জীবনে। এই বাড়িটার নাম হচ্ছে গুপ্তবাস। তিনি বর্গীদের আক্রমণের হাত থেকে বাঁচতে এখানে লুকিয়ে থাকতেন। নৌকো করে এসে কিছুদিন এখানে থাকতো।
পুজোর সময় আসতো। নিজেকে লুকিয়ে রাখতো এই এখানে। অতগুলো দরজা ছিল, সব এই দরজাটা বন্ধ করে দিয়েছে। এইদিকে সব কটা জায়গায় এমন একটা করে দরজা ছিল। শেষমেশ আমরা সরপুরিয়া পেলাম এই অধম মিষ্টান্ন প্রতিষ্ঠান। এখান থেকে আমরা 500 করে 1 কেজি সরপুরিয়া পেলাম। দাদা এবার বেঁধে দিচ্ছে। ভেঙে যাবে। প্যাকেট আমার ব্যাগে আছে অবশ্যই। এখন আপাতত থাক, হাতে করে নিয়ে ঘুরবেন। বাবা শেষমেশ পাওয়া তো গেল। দাদাকে অনেক ধন্যবাদ। এই দাদা আমি যাওয়ার পথে অতটা একবার দাঁড়াবো যদি হয়। সত্যি তোমাকে অনেক ধন্যবাদ। চলে আবার আমি তো হাল ছেড়েই দিয়েছিলাম। মাছ খেয়েছি যখনই দেখি তখনই। আমি এখন নদিয়া জেলার একটি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। তা এই মন্দিরটা হচ্ছে নৃসিংহ মন্দির। তোমরা হয়তো অনেকেই দেখেছো। এই মন্দিরটা অতি প্রাচীন ও পৌরাণিক স্থান অধিকার করে আছে, যা নাকি সত্যযুগ থেকেই বিদ্যমান বলেই বিশ্বাস করা হয়। এখানে নাকি ভগবান নরসিংহ সত্যযুগে হিরণ্যকশিপুকে বধ করার পর ভগবান নরসিংহ তার রক্তমাখা নখ, এই মন্দিরের পাশে একটি পুকুর আছে, সেই পুকুরে তার নখ হাত ধুয়েছিলেন। এই জায়গাটি নরসিংহ পল্লী নামে পরিচিত। এখানে মহাপ্রভু চৈতন্য ও জীব গোস্বামী এই মন্দিরে আসতেন। এখানে দেখো কষ্টি পাথরের তৈরি ভগবান নরসিংহর মূর্তি। এই দেখো এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরের পাশেই রয়েছে একটি পুকুর, যা মন্দাকিনী নদীর অংশ ছিল। যদি কেউ পুজো দিতে এসে ভোগ দেয়, তাকে ভোগ রান্না করলে যত ভালো করে রান্না করুক, এখানে একটুখানি ভোগ পুড়ে যাবে। এটা হচ্ছে ঠাকুর নৃসিংহদেবের মাহাত্ম্য। যত ভালো করে রান্না করুক সবই হবে। এটা হচ্ছে সিস্টেম এখানকার। আর ওইখানে একটা গাছ আছে, ওই গাছটা হচ্ছে মানতের গাছ। কেউ কিছু এটা ঢিল বেঁধে দিয়ে যেতে হয়। আবার যখন ওটা মানত পূর্ণ হয়ে যাবে, একটা ঢিল খুলে দিয়ে যাবে। প্রচুর ঢিল বাঁধা রয়েছে, তুললে ছবিতে থাকলে দেখা যাবে। তুলেছি। আচ্ছা, আর ওই ভোগ হিসেবে পায়েস, এটা হচ্ছে প্রধান মানে ভোগ আমরা জানি যে ঠাকুরের ভোগ মানে পায়েস। এখানে পায়েস, খিচুড়ি এসব পায়েস। পায়েস এখানে। আর এই টোটাল মন্দির চত্বরে পুরো নিরামিষ, মানে এই টাইপ দিয়ে যখন রান্না করে নিরামিষ রান্না করতে হবে আচ্ছা আচ্ছা। সম্পূর্ণ। এই জায়গাটার নাম তো ঠাকুরতলা, দিঘিটার নাম ঠাকুর দিঘি। হ্যাঁ, এটা দিঘি। 1896 সালে কৃষ্ণনগরের রাজা কৃতিশচন্দ্র রায় মন্দিরটিকে আবার পুনর্নির্মাণ করেন। এই সেই গাছ, যে গাছটার কথায় এই ড্রাইভার দাদা বলছিলেন। তাহলে বন্ধুরা, আমাদের এখানেই নদিয়ার ট্যুর কমপ্লিট হলো। তা আমরা খুব সুন্দর করে ঘুরেছি। এই যে আমাদের টোটো করে আমরা এই 3 দিন ঘুরলাম, এনার গাড়িতেই, এনার টোটোতেই আমরা ঘুরেছি, খুব ভালো ঘুরেছি। এই দাদা আমাদের সুন্দর করে ভালোভাবে পুরো নদিয়াটা ঘুরিয়েছে। তারপর নবদ্বীপে আমরা গেছিলাম। নবদ্বীপে আমার একটা ভাই আছে, ওকে অনেক ধন্যবাদ। তুমি হয়তো দেখছো আমার ভিডিওটা, তা তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদের নবদ্বীপটা অনেক ভালো করে ঘুরিয়েছো, অনেক কিছু দেখিয়েছো, অনেক কিছু তথ্য জানিয়েছো। আর এই দাদাকে আমি অনেক ধন্যবাদ দেবো, কারণ এনার জন্যই আমরা নদিয়ার অনেক জায়গা ঘুরে ঘুরে দেখতে পেরেছি। আবার কিন্তু নদিয়ার একটা জিনিস আমাদের দেখা হলো না, শান্তিপুরটা। এই শান্তিপুরটা আমরা অন্য দিন আসবো, তোমাদের অতি অবশ্যই দেখাবো। তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আর বাদবাকি জায়গাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করেছি। তোমরা দেখে বলবে এই ভিডিওটা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তাহলে আজকের মতন এইটুকুনি। আর এই ভিডিওটা কিন্তু স্কিপ করো না, তাহলে অনেক কিছুই জানতে পারবে না, দেখতে পারবে না। এখন এই যে কুকুরগুলোকে বিস্কুট খাওয়াবে।
হরিহর মন্দির এটা, এটা কিসের, শিবের? এটা হচ্ছে শিব এবং কৃষ্ণ একসাথে, হরি এবং হর। আচ্ছা আচ্ছা আচ্ছা, হরি এবং হর। ওই যে ঢিবিগুলো দেখছেন, ওই যে হ্যাঁ, হ্যাঁ। দেখছেন, ওই স্তম্ভটাই রাজা কৃষ্ণচন্দ্র রায় শেষ জীবনে এখানে বাড়ি করেছিল, এখানে থাকতো, মৃত্যুর আগ পর্যন্ত এখানেই ছিল। আচ্ছা, আচ্ছা, এইটা হচ্ছে মূল মন্দির। তো ওই বাড়িটা কি ভেঙে ওই ওখানে একটা মন্দির হয়েছে? ওই দুটো না, বাড়িটা ভেঙে গেছে, ওই থাম দুটোই রয়ে গেছে। এখানে বাড়ি ছিল, পরে ওই মন্দিরগুলো করেছে। এইটা হচ্ছে মন্দির। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো এই মন্দিরটা, এই ঠাকুরের মূর্তি কিন্তু একদিকে শিব একদিকে কৃষ্ণ। এ দেখো শিবের দিকে কিন্তু সাপটা আছে, আর কৃষ্ণের দিকে দেখো কালো, আর হাতে চক্র আছে দেখো। এই প্রথম দেখলাম হরিহর, যেহেতু হরিহর মন্দির এটা, কথায় আছে না হরিহর আত্মা, সেহেতু শিব আর কৃষ্ণের একই রূপ। আমি এখন আছি আমঘাটার কাছেই। এটা কি ওই রথের দিনে বেরোয়? হ্যাঁ, বেরোয় তো, এইটা বেরোয়, তাই তো? এইটা বেরোয়? হ্যাঁ, ওইটা বাতিল হয়ে গেছে। ও ওই হরিহর বলে দুটো দেখুন মন্দির। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এই পাশে গঙ্গা ছিল কোনো সেই সময়, আসেন দেখি বাপ, সেই জীবনটা রাজামশাই এইখানে এই একদম নিলিবিলিতে কাটাতে চেয়েছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত উনি এইখানেই ছিলেন। হ্যাঁ, রানী কি তখনও ছিলেন? হ্যাঁ, তখনও বেঁচে ছিল। রানী কি? তারপরে রানী মনে হয় আগে মারা যায়, এটা আমি ঠিক সঠিক বলতে পারছি না। তো রাজামশাই তখন এখানে আচ্ছা ছিলেন। আচ্ছা আচ্ছা, ওই যে নিচু জায়গাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখান দিয়ে গঙ্গা ছিল, ওটা এখন ওটার সেই সময় গঙ্গা নদী ছিল, যার জন্য এই গ্রামটার নাম হচ্ছে গঙ্গাবাস। হ্যাঁ, গঙ্গাবাস দেখলাম। এটা গঙ্গারই একটা অংশ ছিল বলে এটার নাম ছিল অলকানন্দা। ও মানে ওইদিকে চলে গেছে, তাই তো? ওইদিকে গিয়েছে, কোথাও জমি হয়ে গেছে চাষের জমি, গোবিন্দ মন্দিরই হবে হয়তো। থাম দুটোকে যার জন্য বাঁধিয়ে রেখে দিই, যেহেতু ইতিহাস, থাম দুটো ইতিহাস বহন করে যাচ্ছে, ওই জন্য দুটোকে বাঁচিয়ে রেখে দিয়েছে, কারণ এর ইটগুলো বলে দিচ্ছে প্রাচীন আমল। হ্যাঁ, প্রাচীন আমলে এই সরু সরু ইট, সরু সরু ইট, চওড়া চওড়া ইট, যেখানে থামটা নিচ দিয়ে বাঁধা, মানে থামটা এতদিনে পড়ে যেত, দুটোকে পেয়েছে, দুটোকে বাঁচিয়ে রেখেছে। ওটা ভেঙেও গেছে, ওটা হয়তো কিছুদিন পরে ভেঙে পড়ে যাবে। তোমার নাম্বার আর তোমার নামটা? আমার নাম হচ্ছে দেবপ্রিয় সরকার। হ্যাঁ, তোমার নাম্বারটা বলে দাও। আমার মোবাইল নম্বর 9749708382। তোমার সাথে ঘুরে অনেক ভালো লাগলো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অজানা তথ্য আমাদেরকে দিয়েছো। তা আমার দর্শক বন্ধুরা, তোমরা যখনই এই কৃষ্ণনগর ঘোরা প্ল্যান করবে, এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে, তোমাদের এই টোটো করেই ঘোরাবে। আর তোমার কিছু বলা আছে দাদা? না না, খুব ভালো ঘুরলাম। দাদা অনেক কিছু জানে, অনেক কিছু দেখিয়েছে, অনেক জায়গা জানে। কৃষ্ণনগরে অনেক ভিডিও তো তোমরা দেখেছো, দেখবে যে এই ভিডিওর মধ্যে নতুনত্ব অনেক কিছু থাকবে, যেগুলো কৃষ্ণনগরের ভেতরেই রয়েছে, কিন্তু অনেকে জানে না। না জানার জন্য কি ওই জায়গাগুলো এখনও অজানা রয়ে গেছে সবার কাছে, কিন্তু ওগুলো দেখলে তোমাদের হয়তো ভালো লাগবে। হয়তো মন্দির তোমরা হয়তো ভাববে যে মন্দির দেখাচ্ছে বা ইয়ে দেখাচ্ছে, কিন্তু এগুলোর মধ্যে ইতিহাসে অনেক কিছুই যুক্ত। রাজা কৃষ্ণচন্দ্রের আমলে অনেক কিছু রয়েছে। সত্যি নদিয়া জেলা ঐতিহাসিক জায়গা, তা এই ঐতিহাসিক জায়গা অনেক কিছু আমরা জানি না, এই তা জেনে নিলাম, সুন্দরভাবে ঘুরে নিলাম। তাহলে এখানেই আমার ভিডিওটা শেষ করছি, আবার পরে ভিডিওতে তোমাদের কাছে আসবো, তোমরা ওয়েট করো। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আমার খুবই ভালো লাগবে। আর তোমাদের আমার এই ভিডিও দেখেও খুব ভালো লাগবে। আমি বাড়ি গিয়ে এডিট করে তারপর তোমাদেরকে এই ভিডিওটা আপলোড করবো।